এই মুহূর্তে ডোনাল্ড ট্রাম্পের অ্যাপ্রুভাল রেটিং আমরা জানি রাফলি 40%। আমরা দেখেছি বিটুইন 37 to 41%। তার মানে -9-10%। মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানরা বিপর্যয়ের মুখোমুখি হবে। যে টাকা দিয়ে আমি আগে বাজারে যেতাম সে টাকা একটু বাজারে কুলায় না। এটা প্রত্যেকে, আপনি যত বড় লোক না কেন, আপনাকে এটা আঘাত করবেই। এবং যেহেতু ভোটের ফলাফলটা আসলে মধ্যবিত্ত নিম্ন মধ্যবিত্ত নির্ধারণ করে, ফলে অ্যাফোর্ডেবিলিটি ইস্যুটা একটা বড় ফ্যাক্টর হয়ে উঠেছে বেস লেভেলে। তৃণমূল পর্যায়ে ডোনাল্ড ট্রাম্প আগের মতো আর ততটা শক্তিশালী নন। মাথায় রাখতে হবে ট্রাম্প সাহেব কিন্তু ক্ষমতায় আছেন আর 3 বছর। হাসান ফেরদৌস, চলুন আপনার থেকে দিয়ে শুরু করি। প্রথমে বেশ কিছু রেজাল্ট আমরা ইতিমধ্যে দেখেছি। নিউ জার্সি, ওয়েস্ট ভার্জিনিয়া, নর্থ ক্যারোলাইনা, অভূতপূর্ব জয়। আমি শুরু করব ইন্ডিয়ানার যে রিজেকশন, তারা যে প্রত্যাখ্যান করলেন ট্রাম্পের রিডিস্ট্রিক্টিং এর ব্যাপার, যার ফলে ট্রাম্প আশা করছিলেন আরো 2টি সিট পেয়ে যাবেন ইউএস কংগ্রেস ইন দ্য হাউস, যার ফলে মেজরিটি আর কেউ জিওপির রোখার কোনো উপায় ছিল না 2026 মিড টার্মে। এটির ব্যাপারটি আমাদেরকে একটু বুঝিয়ে বলুন, কারণ ইন্ডিয়ানা ইজ এ রুবি রেড ডিস্ট্রিক্ট। এরই মধ্যে আরেকটি প্রশ্ন আমি এর সাথে জুড়ে দিয়েছি, সেটা হচ্ছে ট্রাম্প ব্যাক ক্যান্ডিডেট জাস্ট লস্ট ওয়েস্ট ভার্জিনিয়া, নিউ জার্সি, নর্থ ক্যারোলাইনা, নিউ ইয়র্ক এবং মায়ামিতেও আমরা দেখলাম যে প্রথমবারের মতো একজন মেয়র নির্বাচিত হয়েছেন 30 বছরে, যিনি ডেমোক্র্যাট এবং ফার্স্ট ফিমেল মেয়র, রাইট? This is a warning sign for GOP or simply local politics dynamics at play? ধন্যবাদ হাবিব ভাই, আপনি অনেকগুলি প্রশ্ন করেছেন এবং সবগুলি একই সূত্রে বাঁধা। জি, আমি চেষ্টা করব মধ্যে কথাটা কম কথা বুঝিয়ে বলতে। মধ্যবর্তী নির্বাচন এখনো 1 বছর দেরি, এবং নিয়ম হচ্ছে যে মধ্যবর্তী নির্বাচনের আগে সবসময় দেখেছি আমরা ক্ষমতাসীন দল বিপর্যয়ের মুখোমুখি হয়। হিসাবটা হচ্ছে এরকম, যদি সিটিং প্রেসিডেন্টের অ্যাপ্রুভাল রেটিং 50% কম হয়, বিলো 50% হয়, সেক্ষেত্রে অন অ্যান অ্যাভারেজ সিটিং রুলিং পার্টি গড়ে 37টি আসন হারায়। আপনাদের মনে আছে প্রেসিডেন্ট ওবামার সময় প্রথম টার্মে, তার প্রথম মিড টার্মে তিনি 60টি সিট হারিয়েছিলেন, এবং তখন তিনি প্রথমবারের মতো শেলাকিং শব্দটা ব্যবহার করেছিলেন। আমি শব্দটা আগে কখনো শুনিনি, তার কাছ থেকে প্রথম শিখলাম। মানে হচ্ছে যে বেধড়ক মার খাওয়া, বেধড়ক মার তিনি খেয়েছিলেন। তো এটা টু বি এক্সপেক্টেড। এই মুহূর্তে ডোনাল্ড ট্রাম্পের অ্যাপ্রুভাল রেটিং আমরা জানি রাফলি 40%। আমরা দেখেছি বিটুইন 37 to 41%। তার মানে -9-10%। তিনি আন্ডার ওয়াটার 10%। ফলে অটোমেটিক্যালি আমরা ধরে নিতে পারি যে এই ট্রেন্ডটা অব্যাহত থাকে, তাহলে মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানরা বিপর্যয়ের মুখোমুখি হবে। মুখোমুখি হবে যে তারা একটা সিগন্যাল দিচ্ছি আপনাকে আমি। স্টিভ ব্যানন, ডোনাল্ড ট্রাম্পের অত্যন্ত ঘনিষ্ঠ অকৃত্রিম একজন সমর্থক, গতকালও বলেছেন যদি আমরা অ্যাফোর্ডেবিলিটি ইস্যুতে আমাদের অবস্থান না বদলাতে পারি, তাহলে আমাদের দল জিওপি ব্লাড বাথের সম্মুখীন হবে, রক্ত গঙ্গা বয়ে যাবে। বলেছেন কি? স্টিভ ব্যানন। কি ঘটছে? দুটো ফ্যাক্টর। আপনি ঠিকই বলেছেন, গত নির্বাচনে ডোনাল্ড ট্রাম্পের জয়ের প্রধান কারণ ছিল ইকোনমি। তিনি আমাদের আশ্বাস দিয়েছিলেন ক্ষমতা ফিরে এলে তিনি দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে আনবেন। আর 2 নম্বর ইমিগ্রেশন, তিনি রাষ্ট্রীরা ধরবেন, দক্ষিণ থেকে আসা অবৈধ ইমিগ্রেশন তিনি রোধ করবেন। এবং প্রথমটাতে তিনি বিপুল সমর্থনও পেয়েছিলেন, এবং আমি বলবো যে হি সাকসেসফুল। তিনি আসলেই দক্ষিণ থেকে আসা ইমিগ্রেশন বন্ধ করেছেন। কিন্তু বন্ধ করতে যে আমরা দেখেছি যে আমাদের শহরগুলিতে সামরিক বাহিনী নামিয়ে দেওয়া হয়েছে। আমেরিকার রাস্তায় সামরিক বাহিনীর সদস্যরা কাঁধে বন্দুক নিয়ে ঘুরে বেড়াবে এবং একজন নিরস্ত্র লোকদের টেনে হিচড়ে 5 বছরের শিশু পর্যন্ত টেনে তুলবে, এটা আমরা এক্সপেক্ট করি না। এটা আমাদের আমেরিকার মূল্যবোধের সম্পূর্ণ পরিপন্থী। এবং আমেরিকানরা, সাধারণ আমেরিকানরা, আমি জিওপি বুঝি না, আমি ডেমোক্রেট বুঝি না, সাধারণ আমেরিকানরা তাদের ভ্যালুর সঙ্গে এটা ম্যাচ করে না, পছন্দ করছে না। এটা একটা। 2 নম্বর অবশ্যই ইকোনমি। যতই মুখে বলি না কেন, যতই আমাদের প্রেসিডেন্ট বলেন না কেন যে অ্যাফোর্ডেবিলিটি একটা হোক্স মাত্র, একটা ধোঁকা মাত্র, কিন্তু আমি তো আমার পকেটের অবস্থা জানি। আমি তো জানি কত টাকা দিয়ে কি বলে ডিম কিনতে হয়, কত টাকা দিয়ে মাংস কিনতে হয়, কত টাকা দিয়ে চাল কিনতে হয়, এবং তার দামটা কত বেড়ে গেছে। যে টাকা দিয়ে আমি আগে বাজারে যেতাম
সে টাকা একটু বাজারে কুলায় না। এটা প্রত্যেকে, আপনি যত বড় লোক না কেন, আপনাকে এটা আঘাত করবেই। এবং যেহেতু ভোটের ফলাফলটা আসলে মধ্যবিত্ত নিম্ন মধ্যবিত্ত নির্ধারণ করে, ফলে অ্যাফোর্ডেবিলিটি ইস্যুটা একটা বড় ফ্যাক্টর হয়ে উঠেছে। আপনি যে কথা বলেছেন, ইন্ডিয়ানা ভেরি সিগনিফিকেন্ট, অন্য সব ঘটনা চাইতে এটি বড় ঘটনা। কেন বলে আপনাকে আমি, ডোনাল্ড ট্রাম্পের প্রভাব তার দলের উপরে অপরিসীম। তিনি বলেছেন ইন্ডিয়ানাকে রিডিস্ট্রিক্টিং করতে হবে, যদি সমর্থন না করো তোমাদের বিরুদ্ধে প্রাইমারিতে আমি লোক নামাবো। থ্রেট করেছেন তিনি, একদম ওপেনলি নাম ধরে ধরে থ্রেট করেছেন। সেই থ্রেট উপেক্ষা করে ইন্ডিয়ানার আপার চেম্বার সিনেট কিন্তু রেজিস্ট্রেশন প্রস্তাবটি প্রত্যাখ্যান করে, হাউস করেছিল, হাউস মেনে নিয়েছিল। কিন্তু সিনেটের চেয়ারম্যান লিডারের রিপাবলিকান লিডারের নেতৃত্বে সেই প্রস্তাবটি প্রত্যাখ্যান করেছে। এবং এখন ডোনাল্ড ট্রাম্প সরাসরি তার নাম ধরে তাকে তার বিরুদ্ধে চ্যালেঞ্জের কথা বলেছেন। সেই চ্যালেঞ্জ হবে জেনেও দলের লোকেরা প্রত্যাখ্যান করেন। কেন? দুটো কারণ। এক, এটা অনৈতিক, কাজটা বেআইনি এবং অনৈতিক, এটা এক নম্বর। ভোটারের সিদ্ধান্তের বদলে আপনি উপর থেকে চাপিয়ে দিচ্ছেন সিদ্ধান্ত, কে জিতবে কে জিতবে না। এটা আমেরিকান গণতন্ত্রের সঙ্গে খাপ খায় না। ইন্ডিয়ানা খুব একটা ভদ্র একটা মিড ওয়েস্টার্ন একটা স্টেট, তাদের ভ্যালুসটা অনেক বেশি, আমরা জানি ডেমোক্রেটিক ভ্যালুস। ফলে তারা, এটা এক নম্বর। আর দু নম্বর, লিটারালি ডোনাল্ড ট্রাম্পের স্ট্র্যাঙ্গল হোল্ড আগের মতো নেই আর। আপনি মায়ামির কথা বলছেন, 30 বছর ধরে যে রাজ্যে আমরা দেখেছি রিপাবলিকান এবং মোটামুটি মায়ামি একটা কিউবান এবং দক্ষিণ আমেরিকা থেকে আসা ইমিগ্রেন্ট প্রধান একটা অঞ্চল, যারা খুব শক্তভাবে ট্রাম্পের পক্ষে আছে। সেইখানে আমরা দেখলাম প্রথমবারের মতো একজন ডেমোক্রেটিক মেয়র নির্বাচিত হলেন। ট্রাম্প বারবার সেখানে ফিরে গেছেন, টেলিফোন করেছেন, ভিডিও চ্যাট করেছেন, ক্যাম্পেইন অংশ নিয়েছেন ভিডিওর মাধ্যমে, যে আমার পূর্ণ সমর্থন আছে রিপাবলিকান ক্যান্ডিডেটের পক্ষে। তারপরেও পরাজিত হলেন। তার মানেটা কি? ভোটাররা বলছে যে তোমার পলিসি কাজ করছে না। আর দু নম্বর, রিপাবলিকানরা বলছে যে ভাই তুমি যা করছো এটা ঠিক না। একটু আগে আপনি বললেন ভার্জিনিয়াতে দেখেছি আমরা, নিউ জার্সি দেখেছি আমরা পেনসিলভেনিয়া দেখেছি, সবচেয়ে বড় এক্সাম্পল নিউ ইয়র্ক। ডোনাল্ড ট্রাম্প সাহেব অলমোস্ট লিটারেলি জোহরান মামদানির বিরুদ্ধে জিহাদ ঘোষণা করেছিলেন, তাকে পরাস্ত করতে হবে। কোন শহরে? যে শহরে কিন্তু ডোনাল্ড ট্রাম্প সাহেব 2024 নির্বাচনে সিগনিফিকেন্ট গেইন করেছেন, 7% তিনি এডিশনাল ভোট পেয়েছেন। সেই শহরে ডোনাল্ড ট্রাম্প সাহেব ব্যক্তিগতভাবে যুক্ত হয়েছিলেন মামদানিকে পরাস্ত করবার জন্য। কি বলেছিলেন? যদি এই লোক, এই কমিউনিস্ট এবং এই পাগল নির্বাচিত হয়, তাহলে টাকা বন্ধ করে দেবো আমি। তা জেনেও কিন্তু তিনি রেকর্ড পরিমাণ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। মানেটা কি? তার মানে এক, ডোনাল্ড ট্রাম্পের ম্যাজিক আর কাজ করছে না। আর দু নম্বর, রিয়েল পলিটিক্স, বাস্তবতা কি বলে? বাস্তবতা বলছে যে আমরা নতুন পথ চাই, নতুন সিদ্ধান্ত চাই, এবং নতুন সিদ্ধান্তের মালিক হচ্ছে জোহরান মামদানির মতো নতুন সময়ের নতুন প্রজন্মের প্রতিনিধিরা। ফলে ইয়েস, ডোনাল্ড ট্রাম্পের ম্যাজিক ক্রমান্বয়ে ক্ষীণ হয়ে আসছে। খুব খুব ভালো বিশ্লেষণ। কিন্তু আরেকটি প্রশ্ন যেটা আমি সচরাচর দেখে থাকি, জয়নাল আবেদিন, আমি আপনার কাছে আসি একটু অন্য প্রশ্ন নিয়ে। হাসান ফেরদৌস খুব ভালো একটি জায়গায় টাচ করেছেন যে তার ম্যাজিক শেষ হয়ে আসছে। কিন্তু আমরা ইন্ডিয়ানাতে যে রিজেকশনটা দেখলাম, বাই দ্য ওয়ে উনি চেষ্টা করেছিলেন অ্যারাকানসাস অ্যান্ড ক্যানসাস অ্যান্ড নেব্রাস্কা অ্যান্ড ক্যানসাসেও একই কাজ করতে, সেখানেও খুব একটি সমর্থন পাননি তার কাজের, ট্রাম্পের। কিন্তু ইন্ডিয়ানার ব্যাপারে যথারীতি উনি চটেছেন, তার কারণ এই তাদের নির্বাচনের হওয়ার আগে, মানে সিদ্ধান্ত নেওয়ার আগে তাদের সাথে মিটিংও করেছিলেন হোয়াইট হাউসে, তাতেও কাজ হয়নি। কিন্তু আমরা দেখেছি যখন ট্রাম্পের পক্ষে কোনো সিদ্ধান্ত যায় না, উনি স্পষ্ট বলে দিয়েছেন আমি বলছি এটা করতে হবে, এটা করা হয়নি, তখন প্রথমে উনি পাবলিকলি গালমন্দ করেন। তারপর যে কাজটি করেন, আপনাকে প্রাইমারিতে চ্যালেঞ্জ ছুড়ে দেন যে আমি তোমাকে প্রাইমারিতে পরাজিত করে দিব। দিস ইজ অ্যানাদার থিং দ্যাট আমরা দেখি, সচরাচর দেখেছি। এর দুটি কাজ আমরা দেখেছি, এবং এর দুটিতেও কাজ না হলে উনি এক্স কমিউনিকেশন, অর্থাৎ আমি তোমাকে রিপাবলিকান পার্টি থেকেই বের করে দিব। সো আপনি, হাসান ফেরদৌস, হোয়াট ডু ইউ থিংক হোয়াটস গোনা হ্যাপেন হিয়ার? আপনি জানার ভাইকে প্রশ্ন করছেন? না, আমি আপনাকে বলছি, আপনার প্রসঙ্গটা নেই। না, আমি যেটা বললাম যে যেহেতু ডোনাল্ড ট্রাম্পের প্রভাব
ক্রমান্বয়ে ক্ষীণ হয়ে আসছে। মাথায় রাখতে হবে, নির্বাচন তো হয় লোকালি, ভোট দেয় লোকাল লোকেরা, রাইট। এবং লোকাল ইস্যু অলওয়েজ, আমরা কি বলি, পলিটিক্স ইজ অলওয়েজ লোকাল। এভরি পলিটিক্স ইজ লোকাল। ফলে ওয়াশিংটনে বসে ডোনাল্ড ট্রাম্প সাহেব যাই বলুন না কেন, স্থানীয় লোকেরা যদি মনে করে যে আমার প্রয়োজনটা হোয়াইট হাউস মিট করতে পারছে না, অনেক বেশি মিট করছে, আমার ভ্যালুস গুলিকে মিট করছে আমার লোকাল পলিটিশিয়ানরা, ফলে আমরা দেখবো যে এই 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 অঙ্কের কারণে, এই সমীকরণের কারণে আগামী মধ্যবর্তী নির্বাচনে হিসাবটা বদলে যেতে পারে। আবারও বলি আমি, প্রধান দুটো ইস্যু, একটা হচ্ছে ইকোনমি, এবং ইকোনমি ডোনাল্ড ট্রাম্প সাহেব যতই মুখে বলুন না কেন যে অ্যাফোর্ডেবিলিটি ইজ এ হোক্স, এটা হোক্স নয়, একটু আগে বুঝিয়ে বললো। আর 2 নম্বর ইমিগ্রেশন, আমার চোখের সামনে দেখছি আমার বেসিক ভ্যালুস গুলি ভুলুণ্ঠিত হচ্ছে সেক্ষেত্রে। এবং ইন্ডিয়ানা ইজ এ ভেরি গুড এক্সাম্পল। ডোনাল্ড ট্রাম্প সাহেব, আপনি ঠিকই বলেছেন, ব্যক্তিগতভাবে তিনি ধমক দিয়েছেন, মিটিং করেছেন, টেলিফোন করেছেন, এবং তার ধমকে কাজ হয়েছে হাউসে, সিনেটে হয়নি। ফলে ক্লিয়ারলি এটা একটা সিগন্যাল, একটা স্পষ্ট সিগন্যাল যে বেস লেভেলে, তৃণমূল পর্যায়ে ডোনাল্ড ট্রাম্প আগের মতো আর ততটা শক্তিশালী নন। মাথায় রাখতে হবে, ট্রাম্প সাহেব কিন্তু ক্ষমতায় আছেন আর 3 বছর। ফলে যারা নির্বাচন করবে, যারা রাজনীতি করে, যারা ভোট দেবে, তারা তো জানে ভাই অবস্থা বদলাবেই। আনফরচুনেটলি প্রথম 1 বছরটাকেই মনে হচ্ছে 10 বছর।